হ্যালো স্টুডেন্ট, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ ক্লাস 7-এর কোষে দেখি 22.2-এর এই অঙ্কগুলি নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা ভালোভাবে মন দিয়ে দেখবে। দেখো কি বলেছে অঙ্কে। প্রথমে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। তোমরা এর দাগেরটা দেখে নেব কি বলছে অঙ্কে। বলছে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। তো প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে আমার মার্বেল দেখো এখানে জানা নেই, কিন্তু আমার মার্বেল এখানে আমাকে ধরে নিতে হবে। আমরা এক্স ধরে নেব। তো দেখো কিভাবে সমীকরণগুলি গঠন করি একটু দেখে নাও। তো আমরা এখানে লিখে নিতে পারি, ধরি আমার কাছে মার্বেল আছে। ধরি আমার কাছে মার্বেল আছে এক্সটি। আমি ধরে নিয়েছি আমার কাছে মার্বেল আছে এক্সটি, যেহেতু এটা বলা ছিল না। ঠিক আছে, বলেছে আমার মার্বেলে 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। তাহলে এটাও আমরা লিখে নিতে পারি। তাহলে এখন প্রতিমার কাছে মার্বেল আছে, প্রতিমার কাছে মার্বেল আছে কয়টি? আমার 7 গুণ বলেছে, মানে এক্স ইন্টু 7। ঠিক আছে, এটাকে যদি আমি গুণ করি তো 7x হবে। তাহলে প্রতিমার কাছে কয়টি মার্বেল আছে? 7xটি। এবার আমাকে একটা সমীকরণ গঠন করে নিতে হবে। এখানে লিখে নিতে পারো তোমরা, শর্তানুযায়ী সমীকরণটি হবে দেখো, যে প্রতিমার কাছে বর্তমান মার্বেল ছিল 7xটি, এইটারই সমান কিন্তু বলেছে প্রতিমার কাছে 42টি মার্বেল থাকবে। তো এইটার সমান হবে কিন্তু 42। তাহলে শর্টে আমরা লিখে নিতে পারি 7x সমান 42। এটাই হয়ে যাবে আমাদের সমীকরণ। তো 2 নম্বর অঙ্কে বলেছে দেখো, মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তো দেখো এখানে ছেলের কিন্তু বয়স কিন্তু আমাদের জানা নেই, কিন্তু একটা কথা বলেছে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে 4 গুণ হবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? ছেলের বর্তমান বয়স ধরে নিতে হবে। এখন বয়স কি চলছে? বিয়ের দাগের দেখো, ধরি ছেলের বর্তমান বয়স, ছেলের বর্তমান বয়স কি ধরে নিতে পারি? এক্স বছর, যেহেতু এটা বলা ছিল না। কিন্তু একটা জিনিস বলেছে দেখো, মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাহলে মিলনবাবুর বয়স কত হবে? অতএব মিলনবাবুর বর্তমান বয়স হবে 4 গুণ বলেছে, মানে 4-এর সঙ্গে ছেলের বয়স বর্তমান বয়সের এক্স গুণটা হয়ে যাবে। তার 4 ইন্টু এক্স সমান হচ্ছে 4x বছর। এটা মিলনবাবুর বয়স বার হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে বলেছে দেখো, বই দেখে নাও। বলছে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তো 5 বছর পরে ছেলের বয়স ও মিলনবাবুর বয়স আমরা বার করে নেব। ঠিক আছে, তো এখানে লিখে নিতে পারো 5 বছর পর ছেলের বয়স কত হবে? ছেলের বয়স হবে 5 বছর পর হচ্ছে, আগে ছিল বর্তমান বয়স ছিল x বছর, এখন 5 বছর পরে বয়স কত হবে? x + 5 বেড়ে হয়ে যাবে x + 5 বছর, তাই না? দেখো আগে ছিল বর্তমান বয়স x বছর, এখন কিন্তু 5 বছর পর কিন্তু ছেলের বয়স কিন্তু 5টা বছর বাড়ছে। তাহলে x থেকে তো 5 বাড়বে, তাহলে x + আমি 5 বছর লিখে নিতে পারি। এবার এইরকমভাবে 5 বছর পর মিলনবাবুর বয়স কত হবে? 5 বছর পর মিলনবাবুর বয়স হবে, মিলনবাবুর বয়স আগে কত ছিল? আগে ছিল 4x বছর, এখন 5 বছর পর বেড়ে হয়ে গেল 4x + 5 বছর হয়ে গেল। এটা হয়ে গেল 5 বছর পর। এবার আমাকে সমীকরণটি লিখে নিতে হবে। এখানে আমরা লিখে নিব, অতএব
শর্তে সমীকরণটি হবে কত হবে? সমীকরণটি লেখার আগে একটা কথা বলেছে, দেখো বলেছে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে 5টা বছর পরে ছেলের বয়সের 3 গুণ হবে কিন্তু মিলনবাবুর বয়স। তাহলে 5 বছর পরে মিলনবাবুর বয়স কত ছিল? দেখো 4x + 5 বছর ছিল। তাহলে এবার শর্তে যে 3 গুণ বলেছে সেটা আমাকে লিখে নিতে হবে। তাহলে লিখে নিব মিলনবাবুর বয়স 4x + 5 বছর, তার সমান কিন্তু হবে 3 গুণ হবে তার ছেলের বয়স। তার ছেলের বয়স কত ছিল? x + 5, তো x + 5 লিখে নিব, কিন্তু তার বলেছে 3 গুণ, তখন ব্র্যাকেটের বাইরে দিয়ে 3 গুণ করে নিব। ঠিক আছে, কারণ 3 গুণ করব, 3 গুণ করলে পরে তবেই হবে মিলনবাবুর বয়সের সমান হবে তার ছেলের বয়সের সমান। ঠিক আছে, এটা সমান হবে এটা তখন। তার জন্য ছেলের বয়সের সঙ্গে 3 আমরা গুণ করে নিয়েছি। এটা হয়ে গেল বিয়ের দাগের অঙ্ক। দেখে নাও ভালোভাবে। বলেছে 187 টাকা আমি, দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাহির আমার দ্বিগুণ টাকা পেল। তাহলে এখানে আমি যদি ধরে নিই আমার টাকা, তাহলে আমার টাকাটা যদি আমি ধরে নিই, তাহলে এখানে কিন্তু দুলালের টাকা এবং জাহিরের টাকা বার হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিতে পারি, ধরি আমার টাকা x বা x টাকা, আমার টাকা x টাকা, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এবার বলেছে কি, যে দুলাল পাবে ও জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল। তাহলে দুলাল কত পাবে? দুলাল সে আমার টাকার থেকেই তো কম পাচ্ছে, তো দুলাল পাবে লিখে নিতে পারি আমরা যে আমি পাচ্ছি x টাকা, তার থেকে কম কি পাচ্ছে? দুলাল 5 টাকা আরও কম পাচ্ছে। তাহলে এই x থেকে আমরা 5 বিয়োগ করে দিলাম, এটাই পাবে দুলাল। এবার আমাদের কি বলেছে? জাহির পাবে। এখানে দেখো বইয়ে বলেছে, তোমরা পাশে বই রাখবে বন্ধুরা। দেখো এখানে কিন্তু বলেছে যে দুলাল কিন্তু আমার চেয়ে 5 টাকা কম পেল, এটা বার করে নিলাম, কিন্তু জাকির কত পাবে? আমার দ্বিগুণ টাকা পাবে। তাহলে আমার x টাকা আছে, জাকির কিন্তু আমার দ্বিগুণ পাচ্ছে, মানে 2 গুণ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা লিখে নেব যে জাকির পাচ্ছে বা জাকির পাবে আমার দ্বিগুণ, না আমার টাকা ছিল x, তার সঙ্গে 2 গুণ সমান হবে 2x টাকা। ঠিক আছে, এগুলো কিন্তু পেয়ে গেল। এই টাকাগুলোর সমান কিন্তু বলেছে 187 টাকা, কারণ এই 187 টাকায় 3 জনে আমরা ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, তো এবার আমরা কী করে লিখে নেব? শর্তানুযায়ী সমীকরণটি হবে কত হবে? তাহলে আমরা সে সংখ্যা 3টে যোগ করে নেব। আমরা 3 জনের টাকা আমরা কি করব? যোগ করে নেব। তো লিখে নিতে পারি x প্লাস, যেহেতু এটা মাইনাস আছে বলে ব্র্যাকেটে ভরে রাখবো বন্ধুরা, তার সঙ্গে 2x যোগ সমান আমাদের হবে 187। এটাই মূল টাকা বলেছে। দেখো তোমরা দেখে নাও যে 187 টাকা আমি, দুলাল ও জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। এখানে আমার টাকা আমি ধরে নিয়েছি, দুলালের টাকাও বার করে নিয়েছি x থেকে 5 বিয়োগ করে, এবং জাকির আমার দ্বিগুণ পাচ্ছে বলে x থেকে 2 গুণ করেছি পাচ্ছে। তো টোটাল যে আমাদের 3 জনের টাকা 187 টাকারই তো সমান, বা 187 টাকাটা আমরা 3 জনে ভাগ করে নিচ্ছি, তাই 3 জনে যোগ করে এটা সমান করে নিয়েছি 187। দেখে নাও, দেখো দিয়ে কি বলেছে আমাদের অঙ্ক। দিয়ে বলেছে আমাদের গ্রামের 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা হচ্ছে 1871 জন কম। তাহলে আমরা জানি না যে স্বাক্ষরের সংখ্যা কত, তো সে স্বাক্ষরের সংখ্যা আমরা লিখে নেব। দেখো তাহলে আমরা কি করে নেব? স্বাক্ষরের সংখ্যা আমরা ধরে নেব। ধরি স্বাক্ষরের সংখ্যা x জন ধরে নিয়েছি। এবার তা থেকে নিরক্ষরের সংখ্যা কি বলেছে? আমাদের গ্রামে 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার থেকে
তার চেয়ে অক্ষরহীন সংখ্যা 1871 জনের কম। তাহলে এবার কি করব, স্বাক্ষর থেকে নিরক্ষরের সংখ্যাটা বাদ দিয়ে দেবো, নিরক্ষরের সংখ্যা থেকে স্বাক্ষরের সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি নিরক্ষরের সংখ্যা সমান হচ্ছে 3895 থেকে আমরা স্বাক্ষর সংখ্যাটা বাদ দিয়ে দিলাম। তাহলে নিরক্ষরের সংখ্যা যেটা ছিল সেটা থেকে কিন্তু আমরা স্বাক্ষরের সংখ্যা বাদ দিয়ে দিলাম। এটা কিসের কম হবে, এই সংখ্যাটাই হবে, কিন্তু এটার সমান হবে অক্ষরহীন সংখ্যা 1871 জনের কম। এবার আমরা কি করে নেব, সমীকরণটা গঠন করে নেব। শর্তানুযায়ী সমীকরণটি হবে, সমীকরণটি কি হবে, এই যেটা ছিল স্বাক্ষরের সংখ্যা টোটাল জন x জন, তা থেকে কিন্তু আমরা কি নিরক্ষরের সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেব। এই নিরক্ষরের সংখ্যা যেটা বাদ দিলাম এটা সমানই হবে কিন্তু 1871 জনের কম। মানে এই সংখ্যার স্বাক্ষরের সংখ্যা থেকে নিরক্ষরের সংখ্যা যেটা বাদ দিয়ে দিব, যেটা পড়ে থাকবে সেটা হবে এই অক্ষরহীন সংখ্যা, এটার সমান বা এটা এতজনের কম হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের সিম্পলি একটা ডি এর অঙ্কটা। দেখো ইয়ের অঙ্কে কি বলেছে, দেখো কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2.2/5 অংশ হবে। তো কোন সংখ্যাটি, নিঃশেষ সংখ্যাটি বলা নেই, তাহলে আমরা কি করব, প্রথমত সংখ্যাটি ধরে নেব। তো এখানে দেখে নাও ইয়ের অঙ্ক, ধরি সংখ্যাটি হলো x, আমরা x ধরে নিয়েছি। এবার কি বলছে, দেখো বলছে সংখ্যাটির সঙ্গে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটি 2.2/5 অংশ হবে। তাহলে এবার আমরা শর্তে একবার সমীকরণ চলে যাব। তাহলে দেখো শর্তানুযায়ী সমীকরণটি হবে, কত বলেছে, প্রথমে বলেছে যে 12 দিয়ে গুণ করলে, তাহলে এখানে লিখবো আমরা 12 গুণিত x বা 12x, গুণ করলে কিন্তু 12xই হয়। ঠিক আছে, তা থেকে বলেছে 48 বিয়োগ করলাম। এবার এটার সমান হবে কিন্তু বলেছে যে মূল সংখ্যাটি 2.2/5 অংশ হবে। তো মূল সংখ্যা কোনটি, আমরা যেটা ধরেছি সেটাই তো মূল সংখ্যা। তো এটার গুণ হবে 2.2/5 সঙ্গে এটার গুণ হয়ে যাবে, মূল সংখ্যা 2.2/5 অংশ বলেছে, তার মানে এটার সঙ্গে এটা আমরা গুণ করে দিলাম। এবার এটাকে কি করব, পরের লাইনে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল, কিন্তু এটাকে আমরা ভেঙে নিব। সমান হবে 5 দুগুণে 10, 10 2 12, 12 তার সঙ্গে উপরে দেখো এক্সট্রা আছে, তাহলে উপরে এক্সট্রা থেকে যাবে 5/5। ঠিক আছে, এটাই হয়ে গেল তোমাদের পরের অঙ্ক। এরপরে তাকে বলেছে সিতারা বেগমের ফলের দোকানে মোট ফলের 1/3 অংশ আপেল, 2/5 অংশ কমলা লেবু, অবশিষ্ট 160টি আছে নাশপাতি। তাহলে এটা আমাদের জানা নেই যে ফল কয়টি আছে। ঠিক আছে, কিন্তু মোট ফলের বলেছে যে মোট ফলের 1/3 অংশ আপেল আছে, 2/7 অংশ কমলা লেবু আছে এবং কিন্তু বাকি অংশ 160টি নাশপাতি আছে। তাহলে আমাদের যেখানে ফল বলা নেই, তাহলে আমরা ধরে নিতে পারি মোট ফল কয়টি। তাহলে এখানে লিখে নাও এপের দাগের অঙ্ক, এখানে লিখে দেবে ধরি মোট ফল এক্সটি, ফল এক্স ধরে নিলাম আমরা। তো এবার এক্স যখন ধরে নিলাম তখন এবার আপেল কত আছে, এবার লিখে নেব আপেল আছে কত অংশ বলেছে, দেখো বইয়ে, দেখো বইয়ে বলেছে 1/3 অংশ আপেল আছে। তো কার মোট ফল থেকেই তো 1/3 অংশ আপেল আছে, তাহলে লিখবো এখানে আপেল আছে এখানে লিখবো এক্সের 1/3 অংশ, তাই তো, টোটাল এক্স এর 1/3 অংশ, এটাই তো থাকবে। এক্স হচ্ছে মোট ফল, তো তার 1/3 অংশ আছে মানে কি এক্সের 1/3 অংশ, এর মানে হচ্ছে গুণ। তাহলে আমরা কি লিখে নিতে পারি, এখানে এক্সটা উপরে থাকবে বাই 3, এই অংশ x/3 অংশ আছে আমাদের আপেল। এবার আমাদের কি আছে, কমলা লেবু আছে। তো কমলা লেবু কত বলেছে দেখে নাও, 2/7 অংশ কমলা লেবু আছে বলেছে।
তাহলে তোমরা লিখে নিবে কমলা লেবু আছে, কমলা লেবু আছে এক্সের কত অংশ, 2/7। তাহলে আমরা লিখে নিতে পারি এখানে সমান দিয়ে 2x/7 অংশ। এটাই আছে কমলা লেবু। আর অবশিষ্ট কি আছে পড়ে, অবশিষ্ট নাশপাতি। তাহলে এখানে লিখে নিতে হবে নাশপাতি 160টি আছে, নাশপাতি 160টি আছে। এ হয়ে গেল লেখা, যেটা আমাকে বলেছে বই আমি সেটা লিখে নিয়েছি। এবার আমাকে কিন্তু সমীকরণে আসতে হবে। তো সমীকরণ লেখার সময় লিখব সমীকরণটা কি হবে, আমি বলেছি যে এক্সের ফলের সমান বাকি 3টে ফল। তো এটা কি তোমরা বুঝতে পারছো যে মোট ফল হচ্ছে এক্সটি, এর সমানই তো এই 3টে ফল। আপেলের অংশ বলে দেওয়া আছে, কমলা লেবুর অংশ বলে দেওয়া আছে, নাশপাতির অংশ বলে দেওয়া আছে। তাহলে এই যে টোটাল 3 জনের অংশ এই এক্সের সমানই তো। তাহলে আমরা লিখে নিতে পারি এক্স সমান x/3 প্লাস 2x/7 প্লাস 160। এটাই লিখে নিতে পারি, এটাই হয়ে যাবে তোমাদের সমীকরণ। বন্ধুরা দেখে নাও, সমীকরণটি হবে এক্স সমান হচ্ছে x/3 প্লাস 2x/7 প্লাস 160। এটাই হয়ে যাবে তোমাদের সমীকরণ। তাহলে মোট ফলের সমান আমরা এই 3টে যোগ করে নিয়েছি, এই টোটাল ফল সমান এই এক্স ফলের সমান। তো এই জন্য আমরা এটা করে নিয়েছি। তো এই হয়ে গেল তোমাদের এফের অঙ্ক। জি এর অঙ্কে কী বলেছে, আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের সঙ্গে 11 গুণ। তাহলে জি এর দাগের আমরা লিখব, মনে করো তোমরা একক, এখানে একক স্থানীয়, এখানে দশক স্থানীয়। একক স্থানীয় অঙ্ক কি বলেছে এক্স, আর দশক স্থানীয় অঙ্ক কি বলেছে আমাদের 5। এটা জাস্ট উদাহরণের জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, 5 বলেছে। এবার আমরা জানি কিন্তু এককের স্থান হচ্ছে 1-এর এবং দশকের হচ্ছে 10-এর, ঠিক আছে। তো এখানে 5 আছে, তো 5 ইন্টু কিন্তু 10 হবে। আর এখানে প্লাস দিয়ে এককের স্থানে 1 বলেছে, মানে এক্সের সঙ্গে 1-এর গুণ হবে। তো এখানে 5×10 আমরা লিখে নিতে পারি 50 প্লাস x1 গুণ করলে পরে এক্স। এটাই হয়ে যাবে আমাদের একক ও দশক অঙ্কের অঙ্কটি। তাহলে আমরা লিখে নিতে পারি, অঙ্কে যা বলেছে আগে লিখে নিব, একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে এক্স এবং কি বলেছে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে এবার আমাদের যে একক স্থানীয় অঙ্ক যেটা বললো এবং দশক স্থানীয় যেটা আমাদের বলেছে, এবার আমাদের এখান থেকে আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো সংখ্যাটি কী হবে, অতএব লিখব, সংখ্যাটি আমরা লিখে নিতে পারি না, যেটা আমরা লিখলাম সেটাই 50 প্লাস এক্স। ডাইরেক্ট এটা লিখে নিলাম, আমি আর পাশে এটা লিখলাম না, যেহেতু এটা আমার লেখা উচিত ছিল কিন্তু আমি বার করে নিয়েছি এটা বলে। আমরা 50 প্লাস এক্স কীভাবে বার হলো বলে এখানে দেখিয়ে দিলাম আমি। তো আমরা লিখে নিয়েছি সংখ্যাটি হবে 50 প্লাস এক্স। এবার আমরা কি করব, শর্তানুযায়ী সমীকরণটি হবে, সমীকরণটি কী হবে, যেটা বলেছে যে সংখ্যাটি বলেছে সেই সংখ্যাটি আমরা লিখে নিয়েছি। এটার সমান কিন্তু বলেছে দেখো, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ হবে। তো একক স্থানীয় অঙ্ক কোনটা ছিল আমাদের এটা জানি যে আমরা একক স্থানীয় অঙ্ক আমরা লিখেছি বা বইয়ে আমাদের বলে দেওয়া আছে এক্স। তাহলে এর সঙ্গে কি বলেছে, সমান হবে তখনই যখন আমরা 11 গুণ করব, 11 ইন্টু এক্স। 11 গুণ যেহেতু বলেছে একক স্থানীয় অঙ্কের 11 গুণ, 11 গুণ মানে কি, আমরা 11x করে নেব বা 11 সঙ্গে x গুণ করে নেব। তো আমরা লিখে নিতে পারি 50x সমান হচ্ছে 11x, ঠিক আছে। এটাই হয়ে গেল তোমাদের জি এর অঙ্ক। দেখো এই যে অঙ্কে কী বলেছে, দীপ্তার্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে y, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। যেভাবে করলে যে এর অঙ্কটা সেম সেভাবে হবে, কিন্তু এখানে দশক পর্যন্ত বলেছিল অঙ্ক, এখানে কিন্তু শতক পর্যন্ত বলেছে, আর এক ঘর বেশি বলেছে। তো দেখে নাও কি লিখবো আমরা, এখানে আমরা লিখে নিব, প্রথমত লিখে নেব একক স্থানীয় অঙ্ক
দেখো প্রথমত আমরা কি লিখে নিব, একক স্থানীয় অঙ্ক কি বলেছে, একক স্থানীয় অঙ্ক 0 বলেছে, এবং দশক স্থানীয় অঙ্ক সমান আমাদের কি বলেছে 7, এবং শতক স্থানীয় আমাদের সংখ্যা কি বলেছে y। এই তিনটে সংখ্যা আমাদের বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে কি সংখ্যাটি বার করতে হবে। তো বার করার আগে আমাদেরকে এখানে দেখে নিতে হবে যে একক, দশক ও শতক। শতকে কি বলেছিল y, দশকে বলেছে 7 এবং এককে বলেছে 0। তো এটা আমরা জানি এককের ঘর হচ্ছে 1-এর ঘর, দশকের ঘর হচ্ছে 10-এর ঘর এবং শতকের ঘর হচ্ছে 100-র ঘর। তাহলে এইগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে তাহলে নিশ্চয়ই তার সঙ্গে গুণ হবে। তো শতকের ঘরে y গুণ করলে কি হবে 100 গুণিত y, প্লাস করে নেব। দশকের ঘরে 10 থাকে কিন্তু 7 দেওয়া আছে, তো 7-এর সঙ্গে 10-এর গুণ হবে 7 × 10, এবং প্লাস দিয়ে কী করবো, এককের ঘরে 0 দিয়েছে, 0-র সঙ্গে কিন্তু এককের ঘর হয় 1, তো 1-এর ঘর হলে পরে 1 গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা লিখে নিই তো কত হবে 100y প্লাস 7 × 10 = 70, আর 0-র সঙ্গে 1-এর গুণ করলে কিন্তু 0ই হয়। তাহলে আমাদের আর লেখার প্রয়োজন নেই, তাহলে আমাদের এটাই হয়ে গেল শেষ সংখ্যাটি। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, অতএব সংখ্যাটি হবে কত হবে 100y প্লাস 70। এই যে সংখ্যাটি পেয়েছি আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমাদেরকে কি সমীকরণটি নির্ণয় করতে হবে। তো সমীকরণ নির্ণয় করার আগে কি করব, আমরা আগে লিখে নাও, শর্তানুযায়ী সমীকরণটি হবে কার সমান হবে, যে সংখ্যাটি বলেছে দেখো 100y প্লাস 70 বা 70, তো কার সমান হবে, মূল সংখ্যার সঙ্গে দেখো সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কের সঙ্গে 114 কিন্তু গুণ হবে। তো শতক স্থানীয় অঙ্ক কী ছিল আমাদের, এখানে দেখো শতক স্থানীয় অঙ্ক ছিল y, আমরা এখানে লিখেও নিয়েছি আগে, শতক স্থানীয় অঙ্ক গুণ হবে 114, তাহলে 114 গণিত হচ্ছে y। পরের লাইনে লিখে নাও 100y প্লাস 70 সমান হচ্ছে 114y। এটার সমান হবে কিন্তু এই সংখ্যাটির সমান হবে কিন্তু 114y এর গুণের সমান। তো আমাদের হয়ে গেল, দেখো ইজি অঙ্ক, ভালোভাবে দেখে নাও, এই দুটো ইম্পর্টেন্ট খুব। বন্ধুরা আজ এই পর্যন্ত। অঙ্কগুলি বোঝানো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।